স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আমাদের সাথে এই মুহূর্তে দর্শক আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন এত রাতে। এবং দর্শক পর্যায়ক্রমে অন্যান্য খবরের নানা আলোচনায় অন্যান্য অতিথিরাও আমাদের সাথে যুক্ত হবেন। আমরা তাদেরকে সংযুক্ত করার পাশাপাশি আমরা প্রথমে দেখে আসতে চাই অনলাইন নিউজ পোর্টালগুলো কি সংবাদ শিরোনাম করেছে আজকে। প্রথম আলো আমাদের হাতে। প্রথম আলো বলছে যথারীতি আসলে যুদ্ধের খবরই সবার আগে, যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, সেই খবর। এবং নিজেকে বিজয়ী ঘোষণা করে বেরিয়ে আসার পথ খুঁজতে পারেন ট্রাম্প, সেই খবর বলছে। এবং তেহরান থেকে সাংবাদিক গাজী আব্দুর রশিদ তিনি বলছেন ইরানিদের মধ্যে ভয় দেখিনি, প্রতিশোধ নেয়ার প্রত্যয় তাদের। এবং ইরানে যুদ্ধে যেতে চান না অনেক মার্কিন সেনা, সেই খবর। দেশের খবরে যদি একটু আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে আমিরের উপদেষ্টাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে পাঠানো চিঠির ব্যাখ্যা দিল জামায়াত। এটি একটি খুব সকাল থেকে আলোচনায় আছে, বিষয়টি নিয়ে হয়তো আমরাও একটু আলোচনা করতে পারি নানা আলোচনার ভিড়ে। আছে জামিন করাতে কোটি টাকা দাবি, বিচার প্রক্রিয়ার উপর আস্থার সংকট দেখা দিতে পারে ইফতেখারুজ্জামান বলেছেন। এবং প্রসিকিউটরের কথোপকথন ফাঁস, জামিনের জন্য ঘুষ চেয়েছে ১ কোটি টাকা, সেই খবর। আইসিসি 20 দলকে যা দিয়েছে বিসিসিআই ভারতকে দিচ্ছে তার থেকেও বেশি টাকা। নানা রকম খবরাখবর আসলে আছে দর্শক। তবে যে খবরটি হয়তোবা যেহেতু দিনের শুরুতে ছিল, হয়তো এখন কিছুটা অন্যান্য খবরের ভিড়ে একটু হয়তো নিচের দিকে চলে গেছে, সেটি হচ্ছে যে সরকার তার যেই প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, প্রধান যে কথাটি জনগণকে উল্লেখ করেছেন মাননীয় তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচিত হলেন, সরকার গঠন করতে পারলেন, প্রত্যেকটা মানুষের জন্য তিনি যে যে উন্নয়নমূলক কাজ করবেন তার মধ্যে প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে ফ্যামিলি কার্ড দেয়া, এবং সেটি পাবেন নারীরা। আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির দলীয় সংসদ সদস্য, ঢাকা 18 আসনের। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জনাব জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে, এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন। একটু জানতে চাই আপনার কাছে, প্রথমত অবশ্যই এটা বিএনপি নির্বাচনী যে প্রতিশ্রুতি, সেটি তো বাস্তবায়নের প্রক্রিয়া দৃশ্যমান, যে সেটি শুরু হলো, কারণ কৃষক কারো সামনে আসতে যাচ্ছে। ফ্যামিলি কার্ডটি নিয়ে এর আগে নানা আলোচনা ছিল, কারা পাবেন, কতদিনের জন্য পাবেন, অঙ্কের পরিমাণ বাড়বে কিনা, এরকম নানা রকম আসলে আলোচনা বা দ্বিধাদ্বন্দ্ব মানুষের ভিতরে ছিল যে আদৌ কখনো পাবেন কিনা। কিন্তু দিন শেষে দেখা গেছে যে মানুষের সেই অবিশ্বাসটিকে বিশ্বাসে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে এটি আসলে চালু হলো এখন থেকে, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা বলতেই পারি। বিস্তারিত একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনারা যে ব্যাপারটা বলছিলেন যে দেখেন ফ্যামিলি কার্ড কর্মসূচি, এটা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে 4 কোটি ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি নিজে একজন পরিবারের সদস্য হিসেবে আমার ওয়াইফও সেই ধরনের ফ্যামিলি কার্ড পাবে, এটা হলো বাস্তবতা। তবে হ্যাঁ, আমরা এখানে কিছু কর্মসূচিগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করেছে। আমি যে ফ্যামিলি কার্ডটা পাবো সেই কার্ডের যে অর্থটা থাকবে সেই অর্থটা আমি নিতে পারবো না, কারণ আমি সচ্ছল মানুষ। এই অসচ্ছলতার দিকে তাকিয়ে যে সমাজে যারা পিছিয়ে আছে, সমাজে যারা প্রতিবন্ধী আছে, সমাজে যারা ভূমিহীন আছে, এবং সমাজে যারা ইনকামের সোর্স অফ ইনকাম যাদের নেই, এই সমস্ত লোকগুলোকে আমাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। তো আমি যদি বলতে পারি সেবার, বিশেষ করে আপনারা জানেন নারীকে ক্ষমতায়ন করার জন্য আমাদের এই প্রজেক্ট চালু করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে অবহেলিত অনেক নারী আছে, কখনো বিধবা হয় বা কখনো বয়স্ক হয়, সন্তানরা
না, তার খবর রাখে না। এই সমস্ত কারণে চিন্তা করে কিন্তু আমাদের এই ফ্যামিলি কার্ডের কথাটা আমাদের নেতা জনাব তারেক রহমান এটা দীর্ঘদিন থেকে, আপনি যেটা বললেন যে মানুষের বিশ্বাস ছিল না বা অবিশ্বাস করতেছিল যে এটা হবে কি হবে না, বিএনপি যা করে মানুষের আস্থা অর্জন করে, মানুষ তার উপর আস্থা থাকে এবং বিএনপি যেটা বলে সেটা করে দেখায় এবং করবে। অতীতও করেছে, এখনো করে, আগামীতে ইনশাল্লাহ সেটা করবে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষগুলোকে কিন্তু আমরা এই ফ্যামিলি কার্ডের আওতায় আনবো। আমরা বলেছি, আজকে দেখেন, আজকে আমাদের যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে, সেখানে 37,567টি পরিবার সেখানে উপকৃত হয়েছে এবং সেখানে তারা পেয়েছে। এবং একটি বাটন টিপার সাথে সাথে সেখানে যারা উপস্থিত ছিলেন, যাদের হাতে দেওয়া হয়েছে, সেখানে সবার হাতে তো এবার ওনারা হয়তো পেয়েছে, বাট তাদের হাতে তো দেওয়া হয়নি। স্টেজে আমাদের হাতে যারা ছিল, যখন প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছে, যখন বাটন টিপেছে, সাথে সাথে তারা কিন্তু সেখানে পেয়েছে। এবং পাওয়ার পরে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তাদের উপলব্ধিটা কি। অনেকে কান্না করতেছিল, অনেকে এসে আমাদের নেতাকে পা ধরে সালাম করার চেষ্টা করেছে। তার মানে তারা যে এতটা খুশি হয়েছে, এবং এটা যে এক ক্লিকে সবার এই 37,567টা পরিবারের কাছে চলে গিয়েছে, তো সেইভাবে এটা করা হয়েছে। এবং ইনশাল্লাহ আমরা দিনে দিনে এটা পর্যায়ক্রমে এটা আমাদের অনেক বাড়বে। এটা আমি যেটা বলছি যে হয়তো আমরা আগামী 5 বছর বা যত দ্রুত সম্ভব সেটা আমাদের এই 4 কোটি পরিবারের কাছে সেটা চলে যাবে। তো এখানে অনেক ধরনের ব্যাপার আছে। সে ব্যাপার বলতে আমি যেটা মিন করছি, দেখেন এখানে অনেকগুলো পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়েছে। সেই পদ্ধতিগুলো যদি আপনাকে আমি বলি, দেখেন প্রথম ধাপে দেশে 13টি জেলায় 13টি সিটি কর্পোরেশন এবং ইউনিয়নে মোট 15টি ওয়ার্ডে এই আজকের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের জন্য ব্যবহার করা হয়েছে পভার্টি ইন্ডেক্স বা প্রক্সিমেন্সি টেস্ট। এর মাধ্যমে দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে ডিজিটাল সফটওয়্যার ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। অগ্রাধিকার পাওয়া শ্রেণী নীতিমালা অনুযায়ী কিছু শ্রেণীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেমন ভূমিহীন, আমি যেটা প্রথমে বলতেছিলাম, ভূমিহীন বা গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, এবং হিজড়া সম্প্রদায়, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার, প্রান্তিক কৃষক পরিবার এবং 0.5 একরের কম জমির মালিক পরিবার, এদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারা এর আওতায় এসেছে। এখানে হয়তো আমাদের প্রাথমিক সিলেকশনে আমাদের 79,000 এখানে সিলেক্টেড কর্মী আছে, বাট আমরা এখন যেটা দিয়েছি সেটা হলো 15,000কে আমরা এখন এভাবে 37,567 জনকে আমরা এখন দিচ্ছি। তো এইভাবেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। তো আরো ধরেন এখানে অন্যান্য আরো কিছু এই প্রজেক্টের আরো কার্যকরী করার জন্য এখানে মোট আমাদের প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে মাসিক 2500 টাকা করে। এবং এখানে যদি তারা টাকার পরিবর্তে তারা যদি এখানে মালামাল কিনতে চায়, অর্থাৎ তাদের খাদ্য সামগ্রী নিতে চায়, সেটাও আমাদের ব্যবস্থা করা আছে। সেটা হলো টিসিবির যে খাদ্যপণ্য আছে, সেখান থেকে তারা 2500 টাকা পরিমাণে খাবার তারা উত্তোলন করতে পারবে, এবং টাকা কিন্তু যাবে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আমাদের অতিথি একটা প্রশ্ন করতে চান একটু। জি, এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, উনি উত্তরা এলাকার এমপি এবং উত্তরা বিগত আন্দোলনে খুবই বিক্ষুব্ধ এলাকা হিসেবে পরিচিত ছিল। আপনি সেখান থেকে এমপি হয়েছেন, আপনাকে অভিনন্দন, প্রথমবারের মতো এমপি হয়েছেন। তো আপনার কাছে আজকে প্রশ্ন, এই অনুষ্ঠানটিতে আমি ছিলাম, সেখানে বেশ কয়েকজন এমপির সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে তারা এই সপ্তাহের প্রথম থেকেই তারা মানুষের কাছ থেকে প্রশ্ন পাচ্ছিলেন যে কবে তারা ফ্যামিলি কার্ডটা পাবেন এবং কবে তারা এই সুবিধাগুলো পাবেন। আপনার এলাকার অবস্থাটি কি? বিশেষ করে আপনার এলাকা তো জানি যে আসলে ইকোনমিক্যালি আপার ইনকাম গ্রুপ এবং আপার মিডল ক্লাস, এই গ্রুপটাই উত্তর এলাকাতে বেশি। তো সেখানকার আপনার সাধারণ মানুষ কত এই পর্যন্ত সিলেক্টেড হয়েছে এবং কতজন আজকে আপনার এলাকা দিয়ে শুরু করতে পেরেছেন? ধন্যবাদ। এটা একটা পাইলট প্রকল্প, আপনি জানেন। এখানে কিন্তু আমাদের এলাকা থেকে সেভাবে এখনো সিলেকশন করা হয় নাই। এটা আমরা পর্যায়ক্রমে করব। স্বাভাবিক কারণে এটা আমরা যে পদ্ধতিতে করছি, পাইলট প্রকল্প কিন্তু সারা বাংলাদেশে একসঙ্গে করা যায় না। আমরা 15টি ওয়ার্ডকে সিলেকশন করেছি, সেই 15টি ওয়ার্ডের মাধ্যমে আমরা এই প্রকল্পটা চালু করেছি। তবে আমরা যেটা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে আমরা সবাইকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবো এবং সবাই কিন্তু এই বেনিফিটটা পাবে। তবে সেটার জন্য আমাদের সময় দিতে হবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। তা আপনি যেটা বলেছেন, আপনি যথার্থই বলেছেন যে মানুষের কিন্তু
আকাঙ্ক্ষা আছে বা মানুষের ইচ্ছা আছে, মানুষ আজকে এই ঘটনার পরে যখন টিভিতে নিউজ দেখেছে যে এই প্রকল্প শুরু হয়েছে এবং মানুষ ফ্যামিলি কার্ডের বেনিফিট পাওয়া শুরু করেছে, স্বাভাবিক কারণে আমার বাসার পাশে যে হতদরিদ্র যে লোকটা আছে সে তো আমাকে প্রশ্ন করতেই পারে। আমি কিছুক্ষণ আগে আমি নিজে কিছু শাড়ি দিয়ে আসলাম, তখন আমাকে আমাদের মায়েরা জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা কবে পাবো, আমাকে প্রশ্ন করছে। এই জাস্ট এই কিছুক্ষণ আগে আমি আসলাম, 10 মিনিটও হয়নি। তখন আমি বললাম, মা আপনারা পাবেন, আমাদের প্রজেক্ট শুরু হয়েছে, ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এই কাজগুলো করতে একটু সময় নেবে এবং আপনি জানেন যেগুলোর সাথে তো দেশের অর্থনীতি থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে জড়িত। তো স্বাভাবিক কারণে আমরা একদিন চাইলেই পাবো না। গভর্নমেন্টের বয়স মাত্র 1 মাসও হয়নি, আমরা 17 তারিখে আমরা ওথ নিয়েছি। তো 17 তারিখের পর থেকে এই সময়টা কিন্তু খুবই স্বল্প সময়। এই স্বল্প সময় এগুলো সিলেকশন করা এবং এই সমস্ত কাজ কর্মকাণ্ডগুলো করা এটা সরকারের পক্ষে খুবই দুরূহ। তো কাজে আমি মনে করি যে আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমাদের সাধারণ মানুষেরা খুব অল্প সময়ের মধ্যে সেই সুযোগটা পাবে। ধরেন আমি যদি একজন এমপি হিসেবে বলি, যদি আমার নোয়াখালীর একজন এমপি পায়, যদি গোপালগঞ্জের একজন এমপি পায়, তাহলে স্বাভাবিক কারণে আমারও তো সেই প্রেশারটা বেড়ে যাবে। তা আমিও চেষ্টা করব যে আমাদের এই এলাকার নেতাকর্মীরা, এই এলাকার সাধারণ মানুষগুলো, যে দরিদ্র মানুষগুলো আছে, তারা যাতে খুব অল্প সময়ের মধ্যে এই এমপি সাহেব, আপনার আজকে যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন এটা কিন্তু একটা বড় প্রোগ্রাম, 4 কোটি পরিবার মানে 4 কোটি খানা, যেটাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে বলা হয়। তো সেই হেতু আপনার কাছে লোকেরা যখন জানতে চাইবে তখন এটাও জানতে চাইবে যে এই সার্বিক কর্মসূচিটি কতদিনের মধ্যে কার্যকর হবে, এবং নিশ্চয়ই আপনাদের সেই কর্মসূচি সরকার থেকে আপনাদেরকে দেওয়া হবে, যেটা আপনারা মানুষকে বলতে পারবেন। তবে এটি পর্যায়ক্রমে এবং 4 কোটি মানুষের কাছে, এবং একটা জিনিস মনে হয় আপনি একটু স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দেখেছি, এটা সম্ভবত অনেকের কাছে স্পষ্ট না, সেটি হচ্ছে যে সকলকে কার্ড দেওয়ার মানে কিন্তু সকলকে সুবিধা দেওয়া নয়। আপার ইনকাম গ্রুপ এবং আমার আপনার এবং এই যে আজকে অনুষ্ঠানে যে আপা আছেন সবাই একটা করে কার্ড পাবে, কিন্তু এই কার্ডের কোডের কারণে আমি কোন ইকোনমিক গ্রুপের, আপনি কোন ইকোনমিক গ্রুপের, তার উপরে ডিপেন্ড করে যারা প্রয়োজন। তো যারা প্রয়োজন তাদের তো অ্যাকিউট প্রবলেমে আছে, কারণ গত কয়েক বছরে যে পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে, সামনে ঈদ আসছে, অনেক কারখানা বন্ধ হয়েছে, সুতরাং এইসব কারণে মানুষের অনেক জীবনে দুর্ভোগ আছে। তো সেই হেতু এই কার্ড অন্যরা যখন পাচ্ছে সকলের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হচ্ছে। একই সঙ্গে তারা হয়তো জানতে চাইবে যে আগামী কতদিনের মধ্যে, সেটা আমরা জানার অপেক্ষায় থাকবো। অবশ্যই, এবং সরকারের পক্ষ থেকে আসলে এটা সবারই জানার এবং আগ্রহ থাকবে যে অন্যান্য পর্যায়ক্রমে যে কার্ডটা বিতরণ হবে সেখানে ক্যাটাগরিগুলো আসলে কি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় অথবা কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয়, যাতে এর আগে আমরা অনেক সময় দেখেছি যে দলীয়করণ হয়েছে এবং আগেও আমরা দেখেছিলাম যে একই ব্যক্তি নানাভাবে সুবিধা ভোগ করছে, কিন্তু আসলে যারা সুবিধা বঞ্চিত তারা পাচ্ছে না। আমরা বলা যায় এই আশা আপনাদের কাছে রাখতেই পারি। এখানে আমি একটু কথা বলি যে এখন এই কার্ডের বৈশিষ্ট্য যেটা কন্ট্যাক্টলেস স্মার্ট চিপ, এটা হলো কিউআর কোড থাকবে এনএফসি প্রযুক্তিতে, এবং এখানে কিন্তু G2 পার্সন, এখানে কিন্তু আমাদের দলীয় কোনো ব্যাপার না, এখানে গভর্নমেন্ট সরাসরি পার্সনের সাথে যোগাযোগ রাখতেছে, গভর্নমেন্ট সরাসরি এটা লিস্ট করতেছে, এখানে আমার কোনো হেল্প গভর্নমেন্ট চাচ্ছে না, এরা গভর্নমেন্ট জি এবং G2P এইভাবে আমরা এটা সিলেকশন করতেছি এবং করবো। তো কাজে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ অতীতে যে এটার অভিজ্ঞতা মানুষের ভালো না, অতীতে গভর্নমেন্টগুলো যেভাবে মানুষের সহযোগিতা করতে চেয়েছে, দেখা গেলো দলীয় নেতাকর্মীরা সব পেয়েছে, অন্য কেউ পায়নি। কিন্তু আমার ধারণা এবং আমার বিশ্বাস এবং আমরা যে পদ্ধতিতে গিয়েছি, ইনশাল্লাহ সেখানে আমাদের দলীয় কোনো প্রভাব থাকবে না, সাধারণ মানুষ যেটা পাওয়ার যোগ্য সেই কিন্তু এখান থেকে পাবে। পাশাপাশি অনেক ধন্যবাদ। পাশাপাশি এখানে আরেকটি কথা বলে রাখি আপনাকে, যে আমাদের যে স্মার্ট কার্ড আছে বা আমাদের যে ভোটার আইডি কার্ড আছে, আমরা কিন্তু এটা নির্বাচন কমিশন থেকে ওই রেশিওটা ওখান থেকে কিন্তু আমরা এখানে নিয়ে সেখান থেকে আমরা এটা সিলেকশন করবো। এটা কিন্তু আমার বা আপনার বা আমার ভাই যেটা বললেন, এখানে আমাদের কোনো পার্সোনাল কোনো কিছু থাকবে না, এটাই হলো বাস্তবতা। আমরা এই বিষয়টি আরো সাধারণ মানুষের ভিতরে যদি ধারণাটি দেওয়া যায়, তাহলে হয়তো যে অনিশ্চয়তা বা অবিশ্বাসের জায়গাটা থাকে সেটি হয়তো দূর হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনারা আমাদের প্রধানমন্ত্রীর উপর আপনারা আমাদের প্রধানমন্ত্রী আস্থা রাখেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান যে কথা বলেছে সেটা বাস্তবে রূপান্তরিত করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমরা সেই আস্থা রাখছি এবং আমরা রাখবো আশা করি। অনেক ধন্যবাদ এসএম জাহাঙ্গীর হোসেন, যুক্ত হয়েছেন, অনেক সময় দিয়েছেন। আবারও নিশ্চয়ই কোনো কথা হবে আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে। ইরানের হাড় ভেঙে দেওয়া হচ্ছে, মৃত্যুর গুঞ্জনের মধ্যে হুমকি নেতানিয়াহুর, এরকম ফাঁকা হুমকিকে ভয় পায় না ইরানের নিরাপত্তা প্রধান। সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বললেন সরকারি দলের চিফ হুইপ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 13 জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, জনগণকে দেয়া সব অঙ্গীকার পূরণের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। এখনই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম, ভারত থেকেও প্রতি মাসে আসবে 15,000 টন
সহায়তার আশ্বাস চীনের। ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, ঘটনা তদন্তে হচ্ছে কমিটি গঠন, বললেন চিফ প্রসিকিউটর। দর্শক, আমরা দেখে নিচ্ছিলাম একাত্তর টেলিভিশনের সংবাদ শিরোনাম। এবার একটু অন্যান্য যেসব সংবাদ ভিত্তিক টেলিভিশন রয়েছে তাদের শিরোনামগুলো এক নজরে দেখে আসি। বাস্তবায়ন শুরু, ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ, 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রী। দেশের 15টি এলাকায় কার্যক্রম শুরু, মাসে 2,500 টাকা পাবেন নারীরা। তেহরানে রাত ভর বোমাবর্ষণে নিহত 40, দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোনালাপ। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে ইরান যুদ্ধ ও সংকট মোকাবেলার আহ্বান। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2,500 টাকা। ভয়ানক অন্ধকার রাত পার করল ইরান, আবারও স্কুল, সামরিক স্থাপনায় বোমা বর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। দর্শক, আমরা দেখছিলাম অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশন তারাও কি শিরোনাম করেছে। আজকে বলা যায় আন্তর্জাতিক খবরের মাঝে প্রধান শিরোনামই কিন্তু হয়েছে এই ফ্যামিলি কার্ড। আমরা একটু আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে আপনার সাথেও। সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা সরকারের প্রতিশ্রুতি আমরা যদি চিন্তা করি, এর আগে যখন নির্বাচনের সময় সেটি বাস্তবায়ন হচ্ছে এবং সেটি প্রথম দিকেই বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু হয়েছে, যেটি কিন্তু অনেকটা নতুন বাংলাদেশের মতো, মানে আমরা আসলে এভাবে তো কখনো দেখিনি। সেই জায়গায় যে প্রশ্নটা আসলে আমাদের আগে সংসদ সদস্যর কাছে ছিল, হয়তো সামনের দিনগুলোতে আরও হয়তো বিস্তারিতভাবে জানা যাবে। এই যে ভাগগুলো করা হয়েছে, আমরা তো জানি যে হতদরিদ্র যেসব নারী তাদেরকে সবার আগে সহযোগিতা করা হবে, সহায়তা দেওয়া হবে। সেই জায়গায় পরের ধাপগুলোতে কারা কারা আসলে পাবে, সেই বিষয়টি সম্পর্কে আসলে সরকারের আরেকটু পরিষ্কার ধারণা দেওয়া উচিত কিনা। সেটি জাহাঙ্গীর সাহেব, যিনি এমপি উত্তরা থেকে নির্বাচিত, ওনাকে বলছিলাম যে ওনারাই আসলে বেশি প্রশ্নের মুখোমুখি হবেন। সকালবেলা যখন ওনাদের এলাকার ভোটারদের অথবা সাধারণ মানুষের সাক্ষাৎ পাবেন, প্রথমেই ওনারা শত শত অসুবিধাগ্রস্ত মানুষের প্রশ্নের মুখে হবে যে সামনে ঈদ, আমাদের তো এখন অনেকের চাকরি নাই, অনেকে অনেক ধরনের, বিশেষ করে গত 1.5 বছরের সমস্যাগুলো, ফ্যাক্টরিগুলো খুলে নাই। তারপর ফ্যাসিবাদী শক্তির পলায়নের পর তারা তো মিল ফ্যাক্টরি সবই গত 14 বছর দখল করে নিয়েছিল, অলমোস্ট বলতে গেলে 80-90 ভাগ। তো তার মধ্যে একটা বড় অংশ কিন্তু তাদের পলায়নের সঙ্গে সঙ্গে একেবারে মুখ থুবড়ে পড়েছে। সো মানুষের অনেক অসুবিধা আছে, আমরা কিন্তু সবসময় এগুলো হয়তো দেখাতে পারি না মিডিয়াতে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তো এমপি সাহেবরাই কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মুখোমুখি হন, মানুষকে অনেক ধরনের প্রশ্নের জবাব দিতে। এই জন্য আমরা যেটা আলাপ করছিলাম যে জাহাঙ্গীর সাহেবের মতো সকল এমপিরই হয়তো যদি জানা থাকে যে এইভাবে পর্যায়ক্রমে এই 3 মাস অথবা 6 মাসের ক্লাস্টারে, 9 মাসের ক্লাস্টারে এতগুলো এলাকা কাভার্ড হবে, তাহলে মানুষ কিন্তু আশায় বুক বাঁধে। কারণ 4 কোটি মানুষকেই কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আমরা সবাই সব ফ্যামিলি পাবো। তো এর মধ্যে শুধুমাত্র অসুবিধাগ্রস্ত যারা আন্ডার প্রিভিলেজ, যাদের খাবারের অসুবিধা কিংবা একেবারেই অসুবিধার মধ্যে, দারিদ্র, এক্সট্রিম পোভার্টির মধ্যে থাকেন, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হবে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে যাদের প্রয়োজন তাদের সকলকেই দেওয়া হবে। এবং আজকে একটা ভালো খবর দেখলাম যে সেখানে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটছে, ওখানে একজন মহিলা একটা স্লোগান দিয়েছে এবং সেটার জন্য তার কোনো কিছু কাটা হয় নাই, এবং এটা একটা খুবই ভালো খবর। অ্যাট দ্য সেম টাইম আমি গুলশানে বসবাস করেন একজন অধ্যাপক, অত্যন্ত সিনিয়র অধ্যাপক, তার 2 কাজের মেয়ে, দুজনই ওনারা করাইল বস্তিতে থাকেন। একজন পেয়েছেন এবং আরেকজনকে পায়নি, এবং সে যখন কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিল তারা বলেছিল, কিভাবে বলেছে জানি না, কিন্তু আমার হাতে এনাফ এভিডেন্স আছে আর কি, যে তোমার হাজব্যান্ড যেহেতু আওয়ামী লীগ করেন সে কারণে তোমাকে দেওয়া হয়নি। এখন এটা কোন কর্মকর্তা বলেছেন, কারা করেছেন, গবেষণার বিষয়, তদন্তের বিষয়। তবে আমি বিশ্বাস করি এই ধরনের ডিসক্রিমিনেটরি এটা প্রোগ্রাম এটি নয়, এবং যেহেতু সরকার বলেছে এটা ইউনিভার্সাল, এবং এটি প্রধানমন্ত্রী তারেক রহমান এটা আন্তরিকভাবে এই কর্মসূচিকে নিয়ে যেতে চান প্রতিটি ঘরে। এইরকম কাজ যারা করে তারা হয়তো এমন হতে পারে ফ্যাসিবাদী শক্তির প্রেতাত্মাও হতে পারে এ ধরনের কর্মসূচিকে বিতর্কিত করার জন্য, এবং ফ্যাসিবাদের অনেক কিছু, কারণ লক্ষ লক্ষ মানুষকে জব দেওয়া হয়েছে এই জন্য। এবং এই যে মন্ত্রী ডক্টর জাহিদকে যারা চেনেন, তারা এই ধরনের কর্মকাণ্ডকে তিনি প্রশ্রয় দেবেন এটা কোনোদিন কেউ চিন্তাও করেন না। তাহলে কর্মকর্তা লেভেলে অথবা নিচ লেভেলে কেউ যদি এটা করে থাকেন, এবং সরকার থেকে যেটা বলা হয়েছে যে এটা সম্পূর্ণ একটা স্বাধীন এবং নিরপেক্ষ একটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, এখানেও কর্মকর্তাদের তাইলে হাতটি কোথায় থাকে, তাহলে এই বিষয়গুলো পুরোটা জানা দরকার। এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও
এই ধরনের ঘটনা যাতে কোনোদিন না ঘটে এবং সরকারের ইউনিভার্সাল একটা কর্মসূচিকে যাতে কোনো রকমের করা না হয় সেই জন্য এগুলোকে সিরিয়াসলি দেখা নিশ্চয়ই এই দরকার। বিষয়গুলো সামনের দিনগুলোতে, যেহেতু এটা পাইলট প্রকল্প, আমাদের সাথে মাননীয় সংসদ সদস্য যখন ছিলেন বলছিলেন যে এই 37,000 ঘটনায় যদি 37টি ঘটনাও ঘটে তাহলে 4 কোটি ফ্যামিলিতে যখন যাবে তখন সরকার, অনেক সময় আমরা দেখি সরকার এই যে ইউনিভার্সাল একটা প্রোগ্রাম, সেখানে 10 কেজি দুধের মধ্যে যাতে একটি ময়লা কিছু না পড়ে সেই জন্য, এবং কোনো পর্যায়ে অতি উৎসাহী কোনো কিছুকে যেন সরকার কর্মকর্তারা প্রশ্রয় না দেন। অবশ্যই বিষয়টা নিশ্চয়ই সকলের নজরে আসবে। আমাদের সাথে অন্যান্য অতিথিরা দর্শক যুক্ত হয়েছেন পরবর্তী আলোচনা করবার জন্য। যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ, এবং যুক্ত আছেন আমাদের সাথে সিরাজুল ইসলাম, ইরান বিষয়ক গবেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন তার জন্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, আপনার কাছে একটু আসতে চাই, কারণ আমরা একটু জ্বালানি নিয়েই আসলে কথা বলবো। গত কয়েকদিন আমরা দেখেছি দীর্ঘ লাইন, তেলের জন্য মারামারি, মানুষ পর্যন্ত মারা গেছে, এরকম ঝিনাইদহ এরকম ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি। এই বাস্তবতায় থেকে আজকে আমরা যতটুকু জানি যে ভারত এবং আরও বেশ কয়েকটি দেশ থেকে জ্বালানি তেল আসা শুরু হয়েছে, ডিজেল আসা শুরু হয়েছে। আপনার কাছে কি মনে হয় এইটি কি সংকট কিছুটা কমাবে? ধন্যবাদ আপনাকে। যুদ্ধ বা সিমিলার ক্রাইসিস গুলো ট্যাকেল করার জন্য যে স্ট্যান্ডার্ড যে কৌশলগুলো আছে, আমি যদি সেটা বলি, প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড এনার্জি কনজারভেশন। এখানে সাধারণত যা করা হয়, ডিমান্ডকে যতটুকু পরিমাণে কমানোর চেষ্টা করা হয় এবং এনার্জি সাশ্রয় করা হয়। এই পরবর্তী যে ধাপটা আছে তা হচ্ছে ফিউয়েল বা জ্বালানির রেশনিং এবং প্রায়োরিটি অ্যালোকেশন, অর্থাৎ এখানে অগ্রাধিকার তৈরি করা, অগ্রাধিকার খাতগুলোকে চিহ্নিত করা এবং সরবরাহের ভিত্তিতে এবং গুরুত্বের ভিত্তিতে খাতগুলোকে সরবরাহ দেয়া। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইম্পোর্ট সোর্সেস, অর্থাৎ আমাদের যে ফিউয়েল যেগুলো আমরা ইম্পোর্ট করে থাকি যে সোর্স থেকে, ওগুলাকে ডাইভার্সিফাই করা, অর্থাৎ বিকল্প অন্যান্য উৎস থেকে ইম্পোর্টের চেষ্টা করা। এবং ফাইনালি যেটা আছে কিছু মজুত রাখা। এই হচ্ছে লিটারেচার থেকে জানা যায় যে সিমিলার ক্রাইসিস মুভমেন্টে কি করণীয়। তো এটার উপর ভিত্তি করে আমরা বর্তমানে যে সরকার এবং তার অধীনস্থ যে সংস্থাগুলো আছে তাদের যে কার্যক্রমগুলো দেখছি, তারা মোটামুটি যে স্ট্যান্ডার্ড প্রোটোকল প্রসিডিউরস যেগুলো আমলে নেওয়া উচিত, যেভাবে অ্যাক্ট করা উচিত, তারা সেভাবে করছে। তার ধারাবাহিকতায় আমাদের যে ফুয়েল গুলো বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসার জন্য চেষ্টা হচ্ছে। যেমন আপনি উল্লেখ করলেন ভারত থেকে নিয়ে, সাধারণত ভারত থেকে আমাদের ফুয়েল আনা হয় না, ডিজেল চীন থেকে আনা হয় না, বাট এখন চেষ্টা হচ্ছে, কারণ এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, স্ট্যান্ডার্ড প্রসিডিউর। সো এটা একটা আমরা বলি এটা যৌক্তিক, এটাই করণীয় এবং সরকার সেটা করছে এবং এটা সন্তোষজনক। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন হচ্ছে এনার্জির যে ইউজটা আছে যতটুকু করা যায় কমানো, যেমন দিনের বেলায় আপনার ন্যাচারাল লাইট ব্যবহার করা, তারপরে বলা হয়েছে যে অতিরিক্ত আলোকসজ্জা এগুলোকে পরিহার করা। তো এগুলো হচ্ছে আপনার একবারে যৌক্তিক কার্যক্রম যেগুলো তারা গ্রহণ করা হচ্ছে এবং রেশনিং করা হচ্ছে। যেমন আমাদের পেট্রোল পাম্পগুলোর মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোল এগুলা লিমিট করে দেওয়া হয়েছে। যেমন ব্যক্তিগত আপনি রেশনিং এর কথা বলছিলেন, কিন্তু রেশনিং পদ্ধতিটা কি আসলে কার্যকর হচ্ছে? সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু আমরা যদি জানি। আপনাকে ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। রেশনিং পদ্ধতি কার্যকর করার কথা, কার্যকর হচ্ছে কিনা আসলে এটা তো একেবারে টু দা পয়েন্টে দেখার ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা এইভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাইনি। রেশনিংটা কার্যকর করতে গেলে একেবারে মানে খুব গ্রাস রুটস লেভেলে নামার দরকার আছে মনে হয়, কারণ প্রতিটা পাম্পে এই রেশনিং মানার ব্যাপার আছে। তো সেটা হচ্ছে কিনা এটা দেখার ব্যাপার। তবে আমি অন্য জায়গায় কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে জ্বালানি ছিল, আমাদের তো হঠাৎ করে সে জ্বালানি সব ফুরিয়ে যায়নি। একটা সংকট সামনে যে আমরা হরমুজ পল্লী দিয়ে তেল আনতে পারবো কিনা, সেখানেও তো কথা আছে। ইরান তো বলেছে যে বাংলাদেশে মানে বেশ কিছু দেশের
জাহাজকে হরমুজ পল্লী দিয়ে চলাচল করার কথা, তার ভিতরে বাংলাদেশের জাহাজও কিন্তু আছে যে বাংলাদেশ হরমুজ পল্লী দিয়ে তেল আনতে পারবে। এটা গেল একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম ভারত থেকে তেল আনার কিছু সুবিধা পাওয়া যাচ্ছে, এবং আমরা আজকেই দেখলাম যে আজকে 30,000 টনের একটা জাহাজ এসে পৌঁছেছে, আর আজকে রাতে আরেকটা এসে পৌঁছার কথা। এছাড়া যে আপনি বললেন যেটা চীনের থেকে আমদানির প্রচেষ্টা চলছে, আমি মনে করি যে আমাদের জন্য সবসময় একটা নির্ভরযোগ্য সোর্স হতে পারে রাশিয়াও। রাশিয়ার সাথে আসলে বাংলাদেশ বিশেষ করে, আমি একদম খুব ক্যাটেগরিক্যালি বললে যদি বলি তাহলে বলবো যে বিএনপি সরকার কেন যেন রাশিয়ার সাথে সম্ভবত একটু দূরবর্তী অবস্থান এটির বজায় উত্তর রাখার চেষ্টা নিশ্চয়ই আমরা করছে। পাবো, কারণ আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, ফজলে হুদা বাবুল, বিএনপির দলীয় সংসদ সদস্য। ধন্যবাদ এবং স্বাগত একাত্তর জানালে যুক্ত হয়েছেন। আপনার কাছে হয়তো আমরা আসবো এই প্রসঙ্গটি নিয়ে, তবে আমরা একটু শামসুল আলম। না, থ্যাংক ইউ। আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করি। জি, উনি জি। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা রেজ করেছেন। জি। রাশিয়া থেকে দেখুন, রাশিয়া থেকে এই কেনা যাবে না, সেই কেনা যাবে না, ইউএস এর নানা আবদার, হুমকি সব উপেক্ষা করেও ইন্ডিয়া কিন্তু রাশিয়া থেকে তেল কিনেছে, এবং সে কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি এটাকে কিন্তু একটা চ্যালেঞ্জ আকারে নিয়েছে, এবং সে সবসময় যে লুজ করেছে তা না, কোনো কোনো ক্ষেত্রে উইনও করেছে। এখনও কিন্তু ওয়াশিংটন বলছে যে তুমি ইচ্ছা করলে রাশিয়া থেকে কিনতে পারো। অর্থাৎ শক্তের ভক্ত নরমের জম। আমরা রাশিয়াকে এত ভয়, মানে রাশিয়ার ইস্যুটাকে নিয়ে ওয়াশিংটন খেপে যাবে, এই ধরনের কোনো ব্যাপার আমাদের সেগুনবাগিচা হয়তো ভেবে থাকে, পররাষ্ট্র দপ্তর ভেবে থাকে। এটা কিন্তু এই রিজু পররাষ্ট্রনীতির জন্য কিন্তু বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশ সবসময় সবার সঙ্গে বন্ধুত্ব এবং সেই ব্যাপারটি মেনটেন করেছে, এবং 70s প্রথম থেকেই, 80s প্রথম থেকেই জিয়াউর রহমান সাহেব এই ঘোষণাটা শুধু দেনই নেই, তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন। সেই কারণে ন্যামে উনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। আজকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, মানুষ কিন্তু এই ঘোষণাটির বাস্তবায়ন চায়। সুতরাং রাশিয়ার সঙ্গে আমাদের যে স্ট্র্যাটেজিক রিলেশনটি, সেটি কিন্তু এই মুহূর্তে এটি কিন্তু আন্তর্জাতিক রাজনীতি অথবা ব্যাপার নয়। এটা রাশিয়ার সঙ্গে আমাদের অনেক বড় বড় প্রকল্প হয়েছে। প্রকল্পের অন্যায়, দুর্নীতি সেটি একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হচ্ছে, যেহেতু এখানে লক্ষ কোটি ইনভেস্ট হয়েছে, সেটির কিন্তু বিজনেস কেস হিসেবে আমাদের নিরাপদ বিনিয়োগ ফেরত আনার স্বার্থে কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে সহযোগিতাগুলো, টেকনিক্যাল সহযোগিতাগুলো, এখানে কিন্তু আমার মনে হয় আপনি যে কোশ্চেনটা রেজ করেছেন, রাশিয়া থেকে আমি শুধু একটা প্রশ্ন করি, যদি ডিজেল অথবা পেট্রোলিয়াম ইম্পোর্ট করে থাকে, তাহলে প্রাইস নেগোসিয়েশনে অন্যদের থেকে কীরকম বেনিফিট পাওয়া যেতে পারে, এটার কোনো ধারণা আপনার আছে কিনা? এবং এই যে ভেসেল কস্ট, যেটা অ্যাকচুয়ালি পেট্রোলিয়ামের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর। এই একই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে আমাদের যে জ্বালানি বিশেষজ্ঞ আছেন ইকবাল হোসেন, তার কাছেও আসলে আমরা রাখতে চাই। জি, আমি এই বিষয়টা অ্যাড করতে চাচ্ছি। আসলে এটা শুধু পলিটিক্যাল ইস্যু না, এটা তো টেকনিক্যাল ইস্যু। আমাদের যে ক্রুড অয়েল রাশিয়া থেকে কেন নেওয়া হয় না, যেমন বর্তমানে বাংলাদেশের যে ERL-1 ইস্টার্ন রিফাইনারি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ইকবাল হোসেন, আপনি কি আমাকে শুনছেন? কিন্তু জি, হচ্ছে বাংলাদেশে ব্যবহারের জন্য সেরকম ফিট না। বর্তমানে বাংলাদেশে যে প্রধান যে আমাদের ERL-1 আছে, কিন্তু ERL-2 নতুন যেটা হতে যাচ্ছে, ওখানে কিন্তু এইসব বিষয়গুলো কনসিডারেশন আনা হয়েছে। রাশিয়ান বা অর্থাৎ যেগুলো টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো ডিফারেন্ট, সেগুলোকে আমরা ইম্পোর্ট করে অ্যাকোমোডেট করতে পারি কিনা, ব্যবহার করতে পারি কিনা, সেগুলোকে নিয়ে কিন্তু ERL-2 ডেভেলপ হচ্ছে। সো বর্তমান পরিস্থিতিতে যে রাশিয়া থেকে সরাসরি ক্রুড অয়েল নেওয়া হচ্ছে না, এটা পলিটিক্যাল বিষয়, তার চেয়ে হচ্ছে টেকনিক্যাল। অর্থাৎ বর্তমানে তাদের যে স্পেসিফিকেশন সেটা আছে, ওইটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। ফজলে হুদা বাবু। জি, সিরাজুল ইসলাম। জি, এই কারণটা যেটা বললেন ইকবাল সাহেব, এটা একটা কারণ বটে, কারণ প্রত্যেকটা দেশের তেলের আলাদা আলাদা উপাদান আছে। টেকনিক্যাল কারণে সব তেল সব রিফাইনারিতে চলে না, এটা ঠিকই আছে। কিন্তু আমি মোটা দাগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে রাশিয়াকে আসলে কূটনৈতিক ভাবে বা রাজনৈতিক ভাবে খানিকটা আমরা এড়িয়ে চলি। আমাদের রাজনীতির ক্ষমতার ধাপে ধাপে এই ঘটনাগুলো ঘটে থাকে। যেটা সহজ করে বলবো যে রাশিয়ার সাথে আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের সময় যেভাবে সম্পর্কটা থাকে বাংলাদেশের,
বিএনপির আমলে সম্ভবত সেইভাবে সম্পর্কটা থাকে না, বাট আমি মনে করি যে বর্তমান বিশ্ব ব্যবস্থা ভীষণভাবে বদলে যাচ্ছে এবং রাশিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টনার ওয়ার্ল্ড অ্যারেনাতে, এবং রাশিয়ার তেল এবং গ্যাস দুটোই বিরাট বড় রিসোর্স। আর সেক্ষেত্রে এবং আমি মনে করি যে রাশিয়ার সাথে এই সমস্ত পণ্যের বিনিময় লেনদেন এগুলো কিন্তু যথেষ্ট সহজ শর্তে হতে পারে। আমার ধারণা আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সাথে যারা বিজনেস করে তারা বেশিরভাগই সন্তুষ্ট। সেই জায়গা থেকে এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারের, বিশেষ করে বর্তমান সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত। নজর দিচ্ছে কিনা সরকার, আমাদের সাথে যেহেতু মাননীয় সংসদ সদস্য আছেন, আমরা তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। এবং একই সাথে প্রশ্নটি সেটাও থাকবে আপনার কাছে যে যেই জ্বালানি তেল বা ডিজেল আসা শুরু করেছে বাংলাদেশে এই মুহূর্তে ভারত থেকে শুরু করে অন্যান্য দেশ থেকে, সেটি সামনের দিনগুলোতে সংকট কিছুটা নিরসনে কাজ করবে কিনা, কি মনে করছেন আপনি? জি, ধন্যবাদ। ধন্যবাদ সহ-আলোচকদের। আমার খুব প্রিয় দুজন মানুষ আজকে উপস্থিত, দীর্ঘদিন পর তাদেরকে পেলাম। সহ-আলোচক ডক্টর ইকবালকে স্বাগতম এবং যারা শুনছেন। দেখুন, যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে মূলত আপনারা যেটা আমি যদি বুঝে থাকি সেটা হচ্ছে জ্বালানি সংকট এবং এর সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিভাবে জড়িত। বাংলাদেশের পররাষ্ট্র নীতি তারেক রহমান সরকার আসবার আগেই আমরা ঘোষণা করেছি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। এটা খুব সোজা এবং সরল একটা নীতি। সেক্ষেত্রে আমরা এই নীতিটা এরকম যে আমরা যার কাছ থেকে যেরকম সুবিধা পাবো সেটা নিব। এমন নয় যে রাশিয়ার কাছ থেকে আমরা নিব না, বা আমেরিকা আমাদেরকে স্বাধীনতার স্বীকৃতি পরে দিয়েছে, বা ভারত ফারাক্কা বাদ দিয়েছে, বা 25শে মার্চের রাতে পাকিস্তান আমাদের অ্যাটাক করেছে। এইসব এই নীতিতে নাই। এই নীতিটা হচ্ছে আমাদের নিড বেসিসে যার সাথে যেরকম করা। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ভারত আমাদেরকে সহায়তা করতে চেয়েছে। এখন মনে করেন যে আমাদের পাকিস্তান থেকে কিছু লাগবে, আমরা হয়তো নিয়ে আসব, কিন্তু সমস্যাগুলোর গভীরে কিন্তু এই জায়গাটাতে না যে আমরা রাশিয়া থেকে আনবো না। এখানে একটা ট্রান্সপোর্টেশন কস্টের কথা বলা হয়েছে। অবশ্যই সেটা ভারত থেকে আমাদের চিপার হবে এবং মধ্যপ্রাচ্য থেকে সেটা চিপার হবে, যেটা ট্রান্সপোর্টেশন কস্ট রাশিয়া থেকে অনেক 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 বেশি। তো সেই জায়গাটা ছাড়াও আমরা যদি ধরি যে আমাদের জন্য বেনিফিশিয়ারি কোনটা হবে, মূলত এটার গভীরে অন্য জায়গাটা আছে। গভীরে কি, সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে সবার আগে বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের ভিতগুলো সবসময় শক্ত করতে হবে। আমরা কিন্তু এই যে যুদ্ধ, এই গত 1 দশক ধরে কিন্তু যুদ্ধ চলছেই, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফরম্যাটে আমরা কিন্তু যুদ্ধের মধ্যে আছি। এখান থেকে পরিত্রাণের উপায় কি, আমাদের যেরকম আমাদের গ্যাস এক্সপ্লোরেশনটা আমাদের বাড়াতে হবে, নিজস্ব এনার্জি কি আছে সেটা দেখতে হবে, এবং অলওয়েজ আমাদেরকে অল্টারনেটিভ সোর্সগুলো আমাদের হাতে রাখতে হবে, মজুত রাখতে হবে। এখন ওই যে আমরা একটা সাইকেলের মধ্যে পড়ে গেছি যে আমরা গরিব তাই আমরা গরিব, উই আর পুয়ার বিকজ উই আর পুয়ার। তো আমাদের এখান থেকে উঠবার ক্ষেত্রে আমাদের নিজস্ব উৎপাদনশীলতাগুলো বাড়াতে হবে, আমাদের আমদানি নির্ভরতাগুলো কমাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনগুলো বাড়াতে হবে। আমাদের এই মুহূর্তে চ্যালেঞ্জ কিন্তু শুধুমাত্র এই বিদ্যুৎ। আমাদের যখন যে সিচুয়েশনটা আসে আমরা কিন্তু ওটা নিয়ে কথা বলি, কিন্তু এটার ভিতরে কি আছে ওটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। আমাদের এখন ডেট সার্ভিসিং, এই বিগত সরকার এমনকি তার আগের সরকার যত রকমের পাওনা ডেফার করেছে, হেজিং করেছে, এবং যে ডেট সার্ভিসিং আমাদেরটা করতে হবে, এবং এই যে মূল্যগুলো আমাদের পরিশোধ করতে হবে, আমাদের যে রিজার্ভ আছে, এগুলার মূলে কারণ হচ্ছে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন কলকারখানা খোলার ব্যবস্থা করেছে। আমাদের কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করতে হয় সবকিছুই বলতে গেলে। আমাদের যে দর্জিগিরি আমরা করি, যে গার্মেন্টস ফ্যাক্টরি, আমাদের কিন্তু ইউরোপ আমেরিকাকে মেনে চলতে হয়। তো আমাদের সেইখানে একটা স্যাংশনের মধ্যে পড়ে যেতে পাওয়ার সম্ভাবনা হয়ে যায় যখনই আমরা রাশিয়াকে দিতে যাব। কিন্তু রাশিয়াকে আমাদের ওই পরিমাণে আমাদের যেসব কাপড় চোপড় আমরা
বানাই আরএমজি, তারা কি ততটুকু খরিদ করে কিনা। সেক্ষেত্রে আমাদের এই যে পরনির্ভরশীলতা, সেখান থেকে সরে আসবার জন্য আমাদের এই সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে সরে এসে আমাদের নিজেদের প্রোডাকশন যেগুলা উৎপাদন বাড়াতে হবে, কারণ উৎপাদন বাড়ানোই একমাত্র আমাদের বাইরে মানে ডলারের চাহিদাটা কমে যাবে আমাদের, বরঞ্চ আমাদের ডলারের ইনফ্লো বেড়ে যাবে। তো এই যে এই ব্যাপক এই প্রক্রিয়াটা আমার মনে হয় এই সরকার এটা হাতে নিয়েছে। আর রাশিয়া থেকে এটা বেনিফিশিয়াল হলে অবশ্যই বিএনপি সরকার সেটা নিয়ে আসবে, কারণ বিএনপি সরকারের এজেন্ডা এরকমটা নয় যে কোনো দেশের সাথে আমরা ওই গোঁ ধরে থাকবো। এমন না যে হ্যাঁ আমাদের গণতন্ত্রকে আন্ডারমাইন করেছে, আমাদের ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘায়িত করেছে, তাকে আশ্রয় দিয়েছে, তাই বলে এখন আর আমরা ভারতের সাথে কোনো সম্পর্কই রাখবো না, এরকম কোনো পররাষ্ট্রনীতি আমরা নিইনি। আমার মনে হয় যে আমি ক্লিয়ার করতে পেরেছি। অবশ্যই এবং জি একটা প্রশ্ন করি। জি জি, আমাদের মিস্টার বাবুল ভেরি ইয়াং এমপি, যদিও দেখে বোঝা যায় না, যাই হোক, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আসলে তো স্টকে, পেট্রোলিয়ামের স্টকে আমাদের একটু ন্যাশনাল ইমার্জেন্সির একটা ম্যাটার আছে, সেটা হচ্ছে 15-20 দিন, অর্থাৎ 2 থেকে 3 সপ্তাহ, এবং এই যুদ্ধ কোথায় যায় আমরা কিন্তু জানি না। কিন্তু আজকে ইন্ডিয়া আমাদেরকে 5000 মেট্রিক টন দিচ্ছে ডিজেল, এটা নিয়ে বড় বড় হেডলাইন এবং নানা রকমের খবর দেখতে পাচ্ছি। আমাদের ডেইলি ডিজেলের কনজাম্পশন হচ্ছে 12,600 থেকে 12,700 মেট্রিক টন। সো হাফ ডের জন্য তারা দিচ্ছে, এবং মানে আমরা অনেক সময় বেশি আবেগপ্লুত হয়ে যাই, এবং মানে এটা পাইপলাইনের মাধ্যমে দিচ্ছে, এই পাইপলাইনের আরও হিস্ট্রি আছে। তো বাস্তব কথাটা হচ্ছে যে আসলে ইন্ডিয়া নিজেও সারা দুনিয়া থেকে তার পেট্রোলিয়ামের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। এখন আমাদের বন্ধুত্বের প্রতীক হিসাবে এটাকে খুবই ওয়েলকাম করি এবং খুবই ভালো হয়েছে, এবং ভবিষ্যতে এই সম্পর্কটা যেন ভালো থাকে। আমরাও আমেরিকার ক্যাটরিনাকে $1 মিলিয়ন দিয়েছিলাম। এভাবেই বন্ধুত্বটা থাকে, কে বড় দেশ কে ছোট দেশ সেটা বড় কথা না, কে ধনী। কিন্তু আজকে যে 15-20 দিন, এই মধ্যে আপনারা আগামী পরশুদিন পার্লামেন্ট বসছে, পার্লামেন্টে সংবিধান, জুলাই সনদ, আরও বড় বড় বিষয়ের পাশাপাশি পেট্রোলিয়াম সংকট, মাত্র 15 দিন, এবং যুদ্ধের গতিবিধি আমরা কিন্তু কেউই জানি না। আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে কী ভাবছেন? কারণ আমাদের ডিজেলের সংকটটা দেখুন, আমাদের ডিজেল কিন্তু দেখুন, এটা কিন্তু কৃষির প্রাণ, এবং এখন যে পর্যায়ে আছে, আমি একেবারে কৃষিবিদ হিসেবে বলতে পারবো না, কৃষিবিদ ইনফরমেশন বলতে পারবো না, কিন্তু এটা খুবই অ্যালার্মিং টাইম বলছে আর কি। এই সময়টাতে যদি পর্যাপ্ত ডিজেল সরবরাহ না থাকে, তাহলে আমাদের আগামী সিজনে আমরা অনেক বড় ক্ষতি হবে। আপনি এমপি হিসেবে আপনার এলাকার সিচুয়েশন কিংবা এই অ্যালার্মটাকে কিভাবে দেখছেন, এবং পার্লামেন্টে কি রকম একটা সম্ভাবনা দেখছেন আর কি, কিভাবে আপনারা এটা চিন্তা করবেন? আপনারা যারা বলছেন যে নাই, আমাদের কিন্তু যে আগের যে আমাদের যে পেট্রোলিয়ামের জন্য অর্ডার দেওয়া ছিল, ওই ভ্যাসেলগুলো কিন্তু এসে পৌঁছেছে, কিছু বন্দরে আছে, কিছু বন্দরের বাইরে নোঙ্গর করে আছে, সেগুলোও আসবে আমাদের কিন্তু ওই রকমটা, মানে আমরা মনে করছি, আপনি যে প্রশ্নটা করেছেন যে যুদ্ধ কতকালীন চলবে, আমাদের কতটুকু মজুত আছে, আমরা মনে করছি 2-3 মাস আমরা চালাতে পারবো এভাবে। 1, 2 যে আপনি যে আরেকটা প্রশ্ন করেছেন যে কৃষি যে এখানে এফেক্ট করবে, এটা নো ডাউট, কিন্তু আবারও আমার ওই পয়েন্টেই আমি যাই, আমরা সমস্যা নিয়ে শুধু আলোচনা করি, যদি সমাধানের দিকে যাই, এই যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নিয়ে আপনি যে কথাটা বললেন যে আমাদের কৃষি যে এখনো জিডিপিতে একটা সর্বাধিক সেক্টর, এবং এটার উপর বাংলাদেশ বেঁচে থাকে, এই কৃষির যে সেচ ব্যবস্থা, যে ডিপগুলো, এগুলোতে কিন্তু আমরা এখনো বিদ্যুৎ দিয়ে পানি তুলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু এখানে করা উচিত যে জিনিসটা আমাদের আজকে আলোচনা আসা উচিত, যে কৃষিকে বাঁচাতে গেলে সাস্টেনেবল উপায়ে যদি আমরা কৃষিকে বিদ্যুৎ দিতে চাই সারা বছর এবং ভবিষ্যতেও, তাকে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করে দিতে হবে, এবং সেটা আমার মনে হয় সোলার প্যানেল একটা বড় তাদের জন্য বিদ্যুতের সোর্স হওয়া উচিত আমি মনে করি। সোলার প্যানেল কি সামনের দিনগুলোতে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ থাকবে কিনা সেটি নিশ্চয়ই আমরা জানবো। তবে আমরা বিরতির পর উত্তরটা নিচ্ছি, আপনারা আছেন সবাই আমাদের সাথে, বিরতি আসলে নিতেই হচ্ছে, বিরতির পর নিশ্চয়ই এই উত্তরটি জানবো। ইরান যুদ্ধের কারণে দেশে যে হঠাৎ করে জ্বালানির এক ধরনের টালমাটাল অবস্থা তৈরি হচ্ছে অথবা তৈরি করানো হচ্ছে, সেরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের অতিথির প্রতি বোধহয় প্রশ্ন আছে। ফজলুল্লাহ বাবুল এমপিকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার আশা যে এনাফ হয়তো এনার্জি আছে, এনার্জি সিকিউরিটিটা, পেট্রোলিয়াম আছে, কিন্তু এনার্জি সিকিউরিটি একটা দেশে আসলে ওয়ান অফ দ্য মেইন কনসার্নস আর কি। তো সেদিক থেকে আসলে 2 সপ্তাহ থেকে একটু 1-2 দিন বেশি এরকম একটা এখন আছে, এবং এটা কিন্তু এইটা থাকার কথা মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ।
তো এটা এনার্জি এক্সপার্ট যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন। তো সেই দিক থেকে যেগুলো আসছে ভ্যাসেলে, সেটা কিন্তু আমাদের স্টকে ধরার কোনো সুযোগ নাই। তো সেই কারণে এই যুদ্ধটি একটা হচ্ছে অনিশ্চয়তা, এবং এইসব ক্ষেত্রে আসলে পার্লামেন্টে আপনারা কি ভূমিকা রাখবেন? কারণ এটা ন্যাশনাল ক্রাইসিস, আমাদের কিছু করণীয় নাই, কারণ এটা হচ্ছে অ্যাক্ট অফ গড, আমাদের বাংলাদেশের এটা তৈরি করা না। তো সেই সব ক্ষেত্রে আপনারা আসলে পার্লামেন্টে কিভাবে নেশনকে কিভাবে কনভিন্সিং ইয়েতে যাবেন, এবং পলিটিক্যাল কালচারটা আসলে কি হবে? জি, ধন্যবাদ। দেখুন, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নির্বাচনটা পেয়েছি, এখানে মোরলেস প্রত্যেকটা দলেরই আপনারা হয়তো বিতর্ক দেখবেন, কিন্তু আমি মনে করছি একটা ন্যাশনাল কনসেনসাস এবং ন্যাশনাল ইস্যুতে আমরা করতে পারবো। আমরা দেখেছি যে অনেক কিছুতেই কিন্তু আমরা একমত। বিতর্ক আছে, তর্ক আছে, মত পার্থক্য আছে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আশাও করি যে বিরোধী দল এখানে আমাদেরকে সাহায্য করবে, এবং তারা এখানে তাদের যদি কোনো আইডিয়া থাকে তারা আমাদের সাথে শেয়ার করবে, এবং প্রয়োজনে আমি এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে বিরোধী দলকে একজন সংসদ সদস্য হিসেবে আহ্বান জানাবো, তাদের যদি কোনো আইডিয়া থাকে তারা আগে আসবে। কারণ ইতিমধ্যে আমরা শুনেছি যে তারা ছায়া সংসদ করছেন, ছায়া পার্লামেন্ট বানাচ্ছেন, তারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদের ক্রিটিসিজম করবেন, আমাদের খারাপ কিছু থাকলে সেটা ধরিয়ে দিবেন। এরকমটাই একটা পার্লামেন্ট আমরা আগামীতে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা দেখতে পাবেন বলে মনে করছি। অবশ্যই আমরা সংসদ প্রাণবন্ত হবে, কার্যকর হবে, সেটি আমরা আশায় রাখতে চাই। আমাদের সাথে যেহেতু আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, আপনার কাছে একটু আসতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেভাবে রেশনিং করে পেট্রোল বা ডিজেল অকটেন দেয়া হচ্ছে, আমরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের ভয় ভীতি, তারা সরকার যে একটি সময়সীমা বা অথবা একটা নির্দিষ্ট পরিমাণ মেপে দিয়েছে কোন যানবাহনে কতটুকু আসলে এই মুহূর্তে নেওয়া দরকার, এটি কেউ তো আসলে মানছেন না। আপনার কাছে কি মনে হয় যে এই রেশনিং করে কি খুব বেশি দূর যাওয়া যাবে? না, আসলে যে রেশনিং করা হচ্ছে এটা কিন্তু যৌক্তিক, এই পরিস্থিতিতে এই ধরনের করতে হয়, এবং এটা যে সম্পূর্ণভাবে মানা হচ্ছে কিনা, বা দেখা যাচ্ছে যে একই ব্যক্তি একই বাইক বিভিন্ন পাম্প থেকে তারা বারবার নিচ্ছে। তো বাট এখন রেশনিংটা করাটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউরের একটা অংশ, এবং সেটা করেছে, সেটা একটা ইমপ্লিমেন্টেশন থাকতে হবে, এবং কৃত্রিম আকারে যাতে কোনো ধরনের সংকট তৈরি করা না হয়, সরকারকে এবং আইন শৃঙ্খলা আইনকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা একটা বিষয়। আর মজুদ, আসলে পেট্রোলিয়াম প্রোডাক্ট খুব বেশি যে মজুদ করে রাখা হয় এরকমও না। তো আমাদের বর্তমানে যে মজুদ আছে এবং যেগুলো অন দা ওয়েতে আছে, এগুলো দিয়ে সামনের কিছুদিন সেটা আসলে সিচুয়েশন ক্রাইসিস ট্যাকেল করা যাবে। তবে ইন লং রান আসলে কি হবে, আসলে সেটা তো আসলে অনেকটা অনিশ্চয়তা, অনেক অস্পষ্ট, এখানে আনসার্টেনটি আছে। তবে আপাতত যেটা বলা যায়, যে মজুদ আছে বা যেগুলো অন দা ওয়েতে আছে, এবং সরকার যে বিষয়টি খুব সিনসিয়ারলি নিয়ে যেভাবে মুভ করা উচিত সেভাবে মুভ করছে, এটা সন্তোষজনক। এবং যেটা বলবো, অযথা প্যানিক না হয়ে একটু রেসপন্সিবল সিটিজেন হিসাবে অ্যাক্ট করা, অর্থাৎ খুব বেশি আমার মজুদ নেওয়ার, আমার যে গাড়িতে যতটুকু দরকার, যেমন আমি একটু নিয়েছি, আমি তো যেখানে আমার রিক্সা দিয়ে যাওয়ার পথ, আমি যে গাড়িতে যাই এখন, যেগুলো ওখান থেকে রিক্সা দিয়েও আমার যাচ্ছি। সো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এজ এ সিটিজেনদেরকে রেসপন্সিবল সিটিজেন হিসেবে অ্যাক্ট করতে হবে। কিছু সাময়িক অসুবিধা হবে, সেগুলো মানতে হবে। তবে রেশনিং যে করা হচ্ছে, এটাকে আমার মনে হয় গ্রহণ করা উচিত, কারণ এটা স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরের একটা অংশ। সিরাজুল ইসলাম, আপনার কাছে একটি প্রশ্ন বা তথ্যটা নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকার তার সংসদ সদস্যদের জ্বালানি খরচের 25% কেটেছে, এবং থাইল্যান্ড সরকার হচ্ছে 45% কেটেছে এই জ্বালানি সংকটটি দ্বারা হচ্ছে নিরসন করবার জন্য তাদের দেশের সংসদ সদস্যদের উপর। এই ধরনের দৃষ্টান্ত আমরা আসলে আশা করতে পারি কিনা আমাদেরও সরকারের, বা পরিস্থিতি কি সেরকম হয় কি হবে কিনা আসলে? হ্যাঁ, আমি বলি আমাদের সংসদ মাত্র এখন যাত্রা শুরুই করেনি, মাত্র তো সংসদ সদস্যরা নির্বাচিত হলেন এবং শপথ নিয়েছেন মাত্র।
এখনো সংসদ শুরুই হয়নি, 12 তারিখ থেকে সংসদ শুরু হবে এবং সংসদ আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণাও দেওয়া হয়েছে যে সংসদ সদস্যরা গাড়ি নেবেন না, এরকম অনেক বেশ কিছু ঘোষণা আছে। সেক্ষেত্রে সংসদ সদস্যদের জ্বালানি খরচ এই সময় কতটুকু লাগে আমি জানি না, যদি সেটা বিগ ফিগার হয় এবং সেটা অ্যাকচুয়ালি যদি কাটার পরে যদি আমাদের জাতীয় ক্ষেত্রে সেটা অবদান রাখে, তাহলে আমার মনে হয় যে একটা ব্যবস্থা নিয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেক আমাদের সংসদ সদস্যরা যে অনেক বেতন পান বা অনেক টাকা পয়সা পান, ব্যাপারটা কিন্তু এমন না। এবং এই সংসদে এই সময়টাতে সম্ভবত সংসদ আগের দিনগুলোতে সংসদ সদস্যদের যে অনেকটা রমরমা অবস্থা গেছে আমি বলবো, সেই অবস্থা সম্ভবত এখন থাকবে না। সেক্ষেত্রে সবগুলো দিক বিবেচনা করে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সমস্ত ব্যাপারে যথেষ্ট সিরিয়াস এবং সিনসিয়ার। তো এই জায়গায় যদি হাত দেওয়ার স্কোপ থাকে তাহলে তিনি নিশ্চয়ই সেটা করবেন। কারণ আমরা দেখেছি যে বিদ্যুতের বিষয়ে তিনি এরই মধ্যে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে লাইট, এসি এগুলো চলবার ক্ষেত্রে এক ধরনের নির্দেশনা এরই মধ্যে কিন্তু সচিবালয়ে বিভিন্ন দপ্তরে কিন্তু মানাও হচ্ছে, সামনের দিনে যাতে বিদ্যুতের কোনো সংকটে পড়তে না হয়, এখন থেকে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি এরই মধ্যে কিন্তু এটা ঠিক আছে। মনে হয় এটা চ্যারিটি বিগিনস এট হোম। কিন্তু মাত্র কয়েকজন সংসদ সদস্য, 300 সংসদ সদস্য, 300 সংসদ সদস্য জ্বালানি খরচ যদি আমরা কমিয়ে দিই 25% বা 30% বা 40%, তাতে কতটুকু কি হবে সেটা একটা ব্যাপার। এবং এই জায়গায় হাত দেওয়ার চেয়ে এইখানে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি হয়ে যায় কিনা সেটাও একটা ব্যাপার। তার চেয়ে আরো কার্যকর কি পদক্ষেপ নেওয়া যায় বরং সেইগুলো দেখা দরকার। এবং আমি এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, বিশেষ করে ডক্টর ইকবালকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে। সেটা হচ্ছে যে ইরান আমেরিকা ইসরায়েল যে স্ট্যান্ড অফ যে সিচুয়েশন, এটা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, অনেক দিন ধরেই হচ্ছিল। এবং আমি আন্তর্জাতিক বিষয়গুলো বেশ খোঁজখবর রাখি বলে অনেক জায়গায় বলছিলাম, টক শোতে কথা বলছিলাম, লিখছিলাম, ফেসবুকে বলছিলাম, কলাম লিখছিলাম, বা আমার মতো অনেকেই বলছিলেন সিচুয়েশনটা কিন্তু ভালো না, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাবে। এটা কিন্তু অনেক দিন থেকে এই যে বিগত সরকারটা আমাদের ছিল, তারা এই ব্যাপারে আসলে কোনো প্রস্তুতিমূলক বা সতর্কতামূলক কোনো পদক্ষেপ নিয়েছিল বলে জানা আছে কিনা, বা যদি না নিয়ে থাকে তাহলে কেন নেয়নি, এবং এই ব্যাপারে জবাবদিহি করার কোনো স্কোপ আছে কিনা সেই সরকারের লোকজনকে। আচ্ছা, বিগত সরকারের পাশাপাশি আমার মনে হয় এই যে আমাদের যে জ্বালানি বিশেষজ্ঞ ইকবাল সাহেবকে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি একসঙ্গে দেন, সেটা হচ্ছে যে জ্বালানি ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা ধরে নিই যে এখনো ইমার্জেন্সি হয়নি, অথবা সরকার সিদ্ধান্ত নেবে পার্লামেন্টে অথবা সরকারিভাবে, দলীয় সরকারিভাবে। তো ইমার্জেন্সি যদি হয় আসলে কি কি করতে হয়? মানে শুধু আমরা 300 জন এমপিকে নিয়ে আলোচনা করতে লাভ নাই, দেশটা তো 18 কোটি মানুষের। তো জ্বালানি ইমার্জেন্সি যদি হয় ভবিষ্যতে, অথবা সেক্ষেত্রে অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সে কি কি করতে হয় আর কি, আপনার যদি ধারণা থেকে থাকে কাইন্ডলি। জি, থ্যাংক ইউ। আমি এই বিষয়টা প্রথমেই বলেছিলাম, এই ধরনের যুদ্ধ বা একই ধরনের যে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো আছে, এই সিচুয়েশন গুলোর পরিপ্রেক্ষিতে এগুলোকে ট্যাকেল করতে হবে। এগুলো নির্ধারিত কিছু প্রসিডিউর আমাদের আছে। যেমন 1 নম্বরে বলা হলো যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট এবং এনার্জি কনজারভেশন, অর্থাৎ যতটুকু আমার যে অপচয় আছে সেই অপচয়গুলো অবশ্যই পরিহার করতে হবে, এবং যে আমি যে এনার্জি কনজিউম করছি এই কনজাম্পশনটাকে যতটুকু রেশনালাইজ করে যতটুকু কমানো যায় যাতে করে ওভারঅল ডিমান্ডটা কমে, এই একটা ধাপ। এবং এটা কিন্তু সরকার আপাতত এই ধরনের কিছু একটা নির্দেশনা দিয়েছেন। এবং এর পরবর্তীতে যেটা বলা আছে যে এটা হচ্ছে ফিউয়েল রেশনিং এন্ড প্রায়োরিটি অ্যালোকেশন, অর্থাৎ অগ্রাধিকার দেয়া যে খাতগুলো, যেমন আমাদের পাওয়ার সেক্টর, আমাদের এগ্রিকালচার, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, এগুলো হচ্ছে অগ্রাধিকার খাত, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচার। তো এই খাতগুলোকে প্রায়োরিটি দিয়ে এই খাতে আমাদের এনার্জি সাপ্লাইটা নিশ্চিত করতে হবে এবং অন্যান্য দিকে একটু আমাদের ছাড় দিতে হবে। এরপর বলা হচ্ছে যে এটা হচ্ছে ডাইভার্সিফিকেশন অফ ইম্পোর্ট সোর্সেস, অর্থাৎ আমরা যত দিক থেকে আমরা ইম্পোর্ট করে থাকি এটাকে ডাইভার্সিফাই করতে হবে। আমাদের আগে যে মিডল ইস্ট বেস সবকিছু হতো, এখন অন্যান্য খাত থেকে, অন্যান্য দেশ থেকে, সোর্স থেকে নেওয়া যায় কিনা সেটার চেষ্টা করতে হবে। যেমন যত ধরনের অল্টারনেটিভ পসিবিলিটি আছে সেগুলো চেক করা, যেমন ইন্ডিয়া থেকে ডিজেল নেওয়া হচ্ছে, আমি মনে করি এটাও স্ট্যান্ডার্ড প্রসিডিউরের একটা অংশ।
চীন থেকে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটাও স্ট্যান্ডার্ড প্রসিডিউরের একটা অংশ। সো এইভাবে আসলে ইমার্জেন্সি সিচুয়েশন গুলো এইভাবে ট্যাকল করা হয়। কিছু কিছু জিনিস অস্পষ্ট, এটা দীর্ঘমেয়াদী হলে আমাদেরকে কি করতে হবে সেটা একটা বিষয়। যেমন এখন বর্তমানে কিন্তু জ্বালানির দাম বাড়ানো হয়নি, এখন হয়তো গভর্নমেন্ট চিন্তা করছে আপাতত বাড়াবে না এবং এটা ভর্তুকিটা বাড়াবে তারা। এবং এটা যদি এখন আমরা পেট্রো বাংলার মধ্যে গ্যাস নিয়ে আসা হচ্ছে এবং বিপিসির মাধ্যমে হচ্ছে তেল নিয়ে আসা হচ্ছে, দুটাই কিন্তু ভর্তুকি দেওয়া হয় এবং নির্দিষ্ট ভর্তুকি। এবং এখন যে তারা অনেক এক্সট্রা প্রাইস দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে, এই অতিরিক্ত ভর্তুকি বিষয়ে একটা প্রশ্ন থেকে যে এটা কোথা থেকে আসবে, যেহেতু এখনো কনজিউমার লেভেলে দাম বাড়ানো হয়নি। তো এখন হয়তোবা যদি সাময়িক স্বল্প মেয়াদী হলে এটা গভর্নমেন্ট চিন্তা করতে পারে যে আমাদের রিজার্ভ থেকে সেটা ভর্তুকিটা বাড়াবে, কিন্তু যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে কি করা হবে, এটা হচ্ছে আপনার ন্যাশনাল একটা সিদ্ধান্তের বিষয়। এবং একই সাথে আরেকটা যে প্রশ্ন ছিল যে অন্যান্য দেশগুলোর আসলে কি ধরনের পরিকল্পনা থাকে বা কি করলে আমাদের দেশের জন্য আসলে ভালো হয়, সেই বিষয়ে আপনার পরামর্শ শুনবো, তবে বিরতির পর। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আলোচনার। আমাদের অতিথির বোধহয় একটু প্রশ্ন আছে। যে আমি একটা প্রশ্ন করছিলাম যে ইকবাল সাহেব বলছিলেন জ্বালানি বিশেষজ্ঞ যে ডাইভার্সিফাই করার জন্য এই ধরনের সিচুয়েশন হলে, যেটা অ্যাক্ট অফ গড, যেটা আমাদের দেশের দ্বারা সৃষ্ট না এবং আমাদের দেশে আমাদের কিছু করণীয় নাই, সেক্ষেত্রে উনি ডাইভার্সিফাইয়ের কথা বলেছেন, এগ্রিকালচারকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন এবং প্রায়োরিটি ওয়াইজ যেমন হাসপাতাল, মেডিকেল সিস্টেমস এগুলো এবং এডুকেশন ডেফিনেটলি। কিন্তু আমরা এইবার দেখলাম যে সিচুয়েশনটা মানে হওয়ার আগেই প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হলো ঈদের ছুটির অন্তত এক সপ্তাহ আগে থেকে, অ্যাটলিস্ট 5 দিন 6 দিনের আগে থেকে আর কি। তো এটা তো ধরুন এই ক্রাইসিস আমরা মানে কনজামশন অনুসারে যদি হিসেব করা হয়, তাহলে আমি নিজে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান, আমি আমার ধারণা থেকে মনে করি আমরা যে বিল টিল পে করে থাকি তাতে বিশ্ববিদ্যালয়গুলোর টোটাল কনজামশন আমার মনে হয় 0.02 কম হবে, অনেক অনেক কম। তো তাহলে বিশ্ববিদ্যালয়ের এক সপ্তাহ মানে তো একটা জাতির আসলে মানে কীভাবে আপনি তুলনা করবেন জানি না, বাট অন্তত এক দশকের সঙ্গে আমরা তুলনা করতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে হুটহাট করে যে সিদ্ধান্তগুলো নিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি জ্বালানি বিশেষজ্ঞ ইকবাল সাহেবের কাছে একটু জানতে চাই, ডাইভার্সিফিকেশন মানে কি এটা, নাকি আরেকটু ম্যাক্রো লেভেলে প্ল্যান করা? আর 2 নম্বর হচ্ছে সোলার নিয়ে আমরা গত 3 দশকে অনেক কিছু শুনলাম, কিন্তু এখন পর্যন্ত 1% তো অতিক্রম করতে পারি নাই। তো এটার জন্য ম্যাসিভ পলিসি সাপোর্ট, ফাইন্যান্স তো কোনো কিছু না, কারণ জিয়া রহমান সাহেব বলেছিলেন এবং এটা প্রুভও করেছেন, ভালো কাজের জন্য ফাইন্যান্স সমস্যা না, শুধু পলিসিটা। উনি কিন্তু কোনো ডলার আমদানি করেন নাই, উনি পলিসি সাপোর্ট দিয়েছেন এবং প্রত্যেকটা সেক্টর ব্লুম হয়েছে। সোলারের জন্য আমরা এরকম কোনো পলিসিতে এখনো পাই নাই। কি হচ্ছে আপনি বলেন প্লিজ, জ্বালানি ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে? তো এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া, এটার বিষয় হচ্ছে যেমন আমাদের স্কেজিউলড পরীক্ষা ছিল, যেমন বুয়েটে মাস্টার্সের স্কেজিউলড পরীক্ষা ছিল, তো তারপরে সরকারি নির্দেশনা মেনে আমরা পরীক্ষাগুলোকে স্থগিত বা পরবর্তীতে সময় নির্ধারণ করা হচ্ছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া, এটা ডাইভার্সিফিকেশনে পড়ে না, এটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্টের একটা অংশ। যেমন যেমন হচ্ছে আমাদের আননেসেসারি যে ট্রান্সপোর্ট ওগুলো কমানো, আলোকসজ্জা কমানো, সো এগুলো ডাইভার্সিফিকেশনে পড়ে না। আমাদেরকে ডাইভার্সিফিকেশনের দিকে যেতে হবে। আমার কিছুদিনের একটা সুযোগ হয়েছিল এশিয়ান এই সাস্টেনেবিলিটির জন্য গ্রিন ট্রানজিশন, এটার উপর একটা কাজ করার। তো ডাইভার্সিফিকেশন এখানে অন্য কিছু, যেমন আমাদেরকে রিনিউয়েবল রিসোর্স গুলোকে আমাদেরকে আরো প্রায়োরিটাইজ করতে হবে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম বুয়েটে শুরু করি, ওই সময় আমরা শুনেছি যে আমাদের টিচাররা বলেছেন যে ন্যাচারাল গ্যাস ইজ ডিপ্লিটিং, কমে যাচ্ছে, আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। তো এখনো আমি শুনি, এখন আমরা বলি যে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে। দেখেন এর মাঝে কিন্তু 25 বছর পার হয়ে গেছে, তো ডাইভার্সিফিকেশনে কিন্তু আমরা কোনো ধরনের তেমন ইম্পর্টেন্স আমরা দেইনি। এখন যেটা করতে হবে, যেমন আমাদের যে নিজস্ব যে রিজার্ভ বা আমরা অনেকগুলো প্রমাণিত না, কিছু প্রমাণিত আছে, তো আমাদের যে পেট্রোলিয়াম যে বিষয়গুলো আছে রিজার্ভগুলোকে, এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলোর এক্সপ্লোরেশনে কাজ করতে হবে, প্রোডাকশনে কাজ করতে হবে, এখানে সর্বোচ্চ যতটুকু সাপোর্ট দেওয়া যায় দিতে হবে। পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, সোলার একটা অংশ, উইন্ড একটা অংশ, এই রিনিউয়েবল আমাদের এই জায়গায় ফজলে হুদা বাবুলের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। এই সোলার প্রকল্প নিয়ে বারবারই আসলে এটা আলোচনা হচ্ছিল যে আমরা এটির সামনে বা এই সরকারের আমলে আসলে কোনো কার্যকর অবস্থা দেখতে পাবো কিনা। ধন্যবাদ।
দেখুন, এখন তো সরকার মাত্র শুরু হয়েছে। এই অল্টারনেটিভ সোর্সগুলো আমি এক্সপ্লোর করেছিলাম আমার ফার্স্ট অংশে। আমি এখানে আরও একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে গ্রামীণ অবকাঠামোতে আমরা কিন্তু বায়োগ্যাসটাও এক্সপ্লোর করতে পারি, কিন্তু আমাদের ওই জিনিসগুলো কিন্তু আমরা কখনো নেচারকে এবং বায়োগ্যাসকে আমরা কিভাবে ইউটিলাইজ করব এটার পলিসিও নেই। এবং এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো, আমি নিজেও কথা বলবো। আমি এনার্জি এক্সপার্ট নই, আমি গ্রামের একজন নেতা, তবে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো করবার অনেক অপশন আছে। পাশাপাশি আরও একটা কথা আছে, এখানে আমাদের এখানে এত বেশি পার্সোনাল গাড়ি, প্রত্যেকের 2-3টা করে। দেখুন, আমরা কিন্তু এখন আর হাঁটতেও ভুলে গেছি। আমরা ছোটবেলায় স্কুলে যাইতাম 4 কিলো 5 কিলো হেঁটে। এখন ওই শরৎচন্দ্রের কথাই যদি বলেন যে 2 ক্রোশ হেঁটে বিদ্যা অর্জনের দৌড় কত দূর, কিন্তু আমাদের কিন্তু এই যে দেখুন ডায়াবেটিক্স খুব বেশি। মানুষ এখন মানে 1 কিলো হলেও মানুষ বাসে ওঠে। আর এটা মানে নিম্নবিত্তরা, মধ্যবিত্তরা, আর মধ্যবিত্তরা তো এখন সবারই মোটামুটি 4 চাকার গাড়ি হয়ে গেছে। আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ করা এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু বাউল ভাইয়ের মধ্যে মনে হয় আমরা একটা জিনিস পার্লামেন্টে পৌঁছাতে পারি, যে আমরা অনেক দেশ থেকে, দেখুন ইন্ডিয়া কিন্তু তার ন্যাশনাল পাওয়ার বন্ড করেছে তার শুধু এনআরআইদের কাছ থেকে টাকা নিয়ে, কারণ গভর্নমেন্ট যখন বন্ড দেয়, এবং এই যে সোলারের জন্য যদি এই ধরনের বন্ড বাংলাদেশ করতে পারে, দেখুন 1.5 কোটি মানুষ বাইরে থাকে, তাহলে এনাফ টাকা কিন্তু প্রবাসীরাই দেবে বলে আমরা বিশ্বাস করি, এবং তারা সেটা প্রমাণ করেছে বিভিন্ন সময়। তাহলে পলিসি সাপোর্টের ব্যাপারে আপনারা এই ব্যাপারে কোনো বন্ড করা অথবা এই ধরনের কোনো লং টার্ম ভিশনারি কোনো প্ল্যান নিয়ে আপনার মাধ্যমে পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনার জন্য আমরা কি দাবি করতে পারি কিনা? না, নিশ্চয়ই দাবি কেন, এটা আমার নিজেরও চিন্তা ভাবনা। না হলে টকশোতে এসে হুট করে তো আমি বলছি না এটা, কারণ আমি কৃষি নিয়ে অনেক কাজ করি, কৃষক দলেরও আমি একজন মানুষ, আমি কেন্দ্রীয় কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, এবং জনাব তারেক রহমানও এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি নিশ্চিত ওনার এরকম ধারণা আছে, এবং আমি আপনাকে বলছি মিডিয়ার মাধ্যমে আমি এটা সংসদে তুলে ধরবো। খুবই একটি ভালো আর কি কথা, এবং আশারও কথা যে আমাদের সাধারণ মানুষের কথা শেষ পর্যন্ত সংসদে আলোচনা হবে এবং কোনো ধরনের হয়তো ফলাফল আমরা দেখতে পাবো। সিরাজুল ইসলাম, আলোচনা শেষ করতে হবে আপনাকে দিয়ে, ছোট করে মন্তব্য যদি। এই ইরান যুদ্ধের আপনি এখন শেষ মুহূর্তে কি দেখছেন? দীর্ঘায়িত হতেই মানে হচ্ছে, এটা আমরা বলতেই পারি, কারণ আজকে তো ট্রাম্প বললো যে অনেক বেশি শক্তিশালী তারা আক্রমণ করবে ইরানে। হ্যাঁ, যুদ্ধ এখনই শেষ হয়ে যাবে এমনটি মনে হয় না। এই কারণে বলছি যে ট্রাম্প চাইছেন যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হোক, কিন্তু ইরান তা চাইছে না। ইরান চাইছে না যে কারণে সেটা হচ্ছে যে, আমি এর আগে অনেকবার বলেছি এই কথাটা, এখন ইরান সেটা পরিষ্কার করে বলেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি, এই উপস্থিতিটা মধ্যপ্রাচ্যের জন্য বড় ঝুঁকির কারণ, ঝামেলার কারণ, এবং সংকট, এই যে সংকটটা সৃষ্টি হয়েছে এটার বড় কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন উপস্থিতি। এছাড়া ইসরায়েল বেপরোয়া মনোভাব এবং অল টাইম আগ্রাসী মনোভাব, বা কথায় কথায় আমরা গত 1-1.5 বছরের ভেতরে ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলকে 4-4 বার যুদ্ধ করতে দেখলাম। এইটা আমরা যুদ্ধ দেখি, কিন্তু ইরানিরা এটাকে এক ধরনের অপমান মনে করে, যে আমাদের বিরুদ্ধে 2 দিন অন্তর অন্তর হামলা চালাতেছে, এটা তো তাদের জন্য একটা অপমান। ইরানিরা সবসময় আমি বলি যে খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটা জাতি। ফলে এই যে অপমান করার মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো চিরতরে বন্ধ করতে চাই ইরান। তা যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে আমেরিকা এবং ইসরায়েল, ততক্ষণ পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ সহসায় শেষ হচ্ছে না। ধন্যবাদ আপনাদের সবাইকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং শামসুল আলম রিটন অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আবারও হয়তো কথা হবে। দর্শক, আপনাদের সাথেও আবারও কথা হবে নিশ্চয়ই। ভালো থাকবেন, দেখা হবে আবার।